তাহলে সবার আগে তো কুণাল ঘোষ সাহেবের নিজেরই তার পদে থাকার কথা নয়। তার কারণ একসময় তো তিনি নিজেই সরকারের বিপক্ষে যাচ্ছে তাই কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন এবং সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই কথাগুলো কিন্তু কুণাল ঘোষ নিজে বলেছিলেন। এই নেতাদের ভবিষ্যৎটা কি হবে? রাজনীতিবিদদের ক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপ গুলো কন্টিনিউয়াসলি যদি অ্যালাউড হয়, তাহলে একজন শিল্পী যার নিজস্ব কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, সে কি করেছে? প্রতিষ্ঠানে দুর্নীতি, সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের মানসিক ভাবে বিকারগ্রস্ত লোকেরা সিভিক ভলান্টিয়ার হিসেবে অ্যাপয়েন্টেড এবং কর্মরত অবস্থায় বিশ্রাম করাকালীন একজন চিকিৎসকের পৈশাচিক ধর্ষণ এবং খুন। এই দায়বদ্ধতা কি সরকার এড়িয়ে যেতে পারে কোনোভাবে? বিরুদ্ধে কথা বললে অনুদান পাওয়া যাবে না, তার লজিকটা কি? প্রথম কথাটা হচ্ছে, অনুদানটা কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে উনি দিচ্ছেন, না উনি ওনার বাড়ির আলমারি থেকে উনি খুলে দিচ্ছেন? ঘোষ থেকে ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই জানেন না যে হাউ টু লিড দ্য নেশন। তাকে যদি দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম, আরজি কর কাণ্ডে যে সকল শিল্পীরা পায়ে পা মিলিয়ে স্বর তুলেছিল, কুণাল ঘোষ তাদের বয়কটের দাবি করছেন। দেখুন, বিষয়টা হচ্ছে যে এখন এই যে একটা রিভেঞ্জফুল পলিটিক্যাল সিনারিও তৈরি হয়েছে এবং এই বয়কটের এগেনস্টে বা বয়কটের পরিপ্রেক্ষিতে তিনি যে যুক্তিগুলো দিয়েছেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর যারা আক্রমণ করেছেন এবং যারা সরকারকে বিশ্রী ভাষায় মধ্যে আবার সরকারকে যারা খুব খারাপ কথা বলেছেন ইত্যাদি। তাহলে সবার আগে তো কুণাল ঘোষ সাহেবের নিজেরই তার পদে থাকার কথা নয়। তার কারণ একসময় তো তিনি নিজেই সরকারের বিপক্ষে যাচ্ছে তাই কথা বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছিলেন এবং সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই কথাগুলো কিন্তু কুণাল ঘোষ নিজে বলেছিলেন। ফলে হঠাৎ করে তিনি এসে এখন সাধু সাজলে তো হবে না। তিনি একসময় নিজেও এই ধরনের বিভিন্ন মানে করাপ্টেড কাজকর্মের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার জড়িত থাকার ইঙ্গিত আদালতেও পাওয়া গেছে এবং তিনি নিজেও সেটা খুব ভালো করে জানেন। এবার বিষয় হচ্ছে যে এখন একটা নতুন বক্তব্য তিনি দিয়েছিলেন লেটেস্ট, যে তৃণমূল কংগ্রেসের আয়োজিত কোনো মঞ্চে, সরকারি অন্যান্য জায়গায় তিনি করতেই পারেন কেউ প্রোগ্রাম, কিন্তু তৃণমূল কংগ্রেস আয়োজিত কোনো মঞ্চে বা তৃণমূলের লোকেরা যুক্ত আছে এরকম কোনো জায়গায় এই ধরনের শিল্পীদেরকে ডাকা যাবে না। প্রথম কথাটা হচ্ছে, এই মুহূর্তে বাংলার কালচারাল ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই খুব ডিমিনিশিং একটা বাজার। এই মুহূর্তে অধিকাংশ জায়গাতেই আগে যে পরিমাণ অনুষ্ঠান হতো, যে পরিমাণ রোজগার শিল্পীরা করতেন, তার থেকে অনেকটাই কম এখন রোজগার করেন। বাংলায় এই মুহূর্তে কাজকর্মের সংখ্যাটা কম হয়। আমি ফেসবুকে লিখেছিলাম যে বহু বছর আগে একবার 1980-র দশকে, তখন সম্ভবত 83 যদি ভুল না করে থাকি, ঊষা উত্থুপের এগেনস্টে একবার সরকার, যতীন চক্রবর্তী বিখ্যাত লিডার, তিনি একবার এরকম ব্যবস্থা নিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকারি প্রোগ্রামে ঊষা উত্থুপ নাকি অপসংস্কৃতির ধারক বাহক, তাকে রাখা যাবে না। তার মহাজ্যোতি সদনের প্রোগ্রামও ক্যান্সেল করা হয়েছিল এবং সরকারিভাবে এই ধরনের একটা আদেশ আসার কারণে যথারীতি ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করে এবং কোর্টে যায় এবং ঊষা উত্থুপ কোর্টে যাওয়ার পরে তিনি জয়ী হন এবং ঊষা উত্থুপ আবার তার কাজের যা মানে লাইসেন্স আছেন বা যা স্বাধীনতা আছেন সেটা তিনি ফিরে পান। এইবার বিষয়টা হচ্ছে যে সেই সময়ের থেকে আজকের দিনে একটু পার্থক্য হয়েছে। সেই সময়ে এই প্রোগ্রাম যেগুলো হতো, সেই সময় কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রোগ্রাম অনেক কম হতো। সে সময় বেশিরভাগ প্রোগ্রামই যতটুকুই হতো সেগুলো সরকার অথবা সরকারি এন্ডোর্স প্রোগ্রাম হতো। তার কারণ বাজারটা লিমিটেড ছিল। সরকার বাইরের ইনভেস্টররা প্রোগ্রাম করলেও দু একটা বড় বড় বিগ শট প্রোগ্রাম হতো যখন বম্বে টম্বে থেকে আর্টিস্টরা আসতেন বা এখানকার সমস্ত আর্টিস্টরা মিলে বড় হতো। এখন যে জায়গায় যে ক্লাব কালচার যেটাকে আমরা বলছি, বিভিন্ন ক্লাবে প্রচুর এরকম সাংস্কৃতিক সন্ধ্যা হয়, অনুষ্ঠানগুলো হয় এবং মাথায় রাখতে হবে এই অধিকাংশ ক্লাবই কিন্তু আইদার তৃণমূল সমর্থক অথবা তৃণমূল পন্থী। কেউ মন থেকে তৃণমূল কংগ্রেস করেন, কেউ বাধ্য হয়ে করেন। কেন করেন? তার কারণ আমি একটা ক্লাব চালাবো, ক্লাবে ডোনেশন আসবে, আমি সেখানে যদি তৃণমূল বিরোধী হই আমার ক্লাব আমি চালাতে পারবো না। তার কারণ এই ভেন্ডেটা নিয়েই এই গভর্নমেন্টটা অপারেট করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি প্রোগ্রাম আর কটা হয়? সরকার সরকারিভাবে শিল্পীদেরকে রোজগারের বন্দোবস্ত করে দিতে তো পারবেন না এই মুহূর্তে। ফলে বেশিরভাগ জায়গাতেই প্রাইভেট মার্কেটের যে প্রোগ্রামগুলো হচ্ছে, বিভিন্ন ক্লাবে বলুন, বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যা, মেলা টেলা, এগুলোতে শিল্পীরা যান এবং সেটা তাদের একটা মেজর জীবিকা। এবার হঠাৎ করে তৃণমূল কংগ্রেস এরকম একটা অ্যানাউন্সমেন্ট করলো যে তৃণমূলের লোক জড়িত আছেন। অবভিয়াসলি একটা পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, সেখানকার এমএলএ বা কাউন্সিলর বা এমপি কিংবা লোকাল ক্লাব এটা তো জড়িত থাকবেই। তার মানে তাদেরকে সব রকম ভাবে যাতে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা যায়, এটা একটা অদ্ভুত রকম বিস্তৃত থ্রেট। এবং এইটাই যদি নিয়ম হয় যে সরকারের বিরোধিতা করলে সরকারে থাকা ইনকামমেন্ট পার্টির কোনো প্রোগ্রাম করা যাবে না,
তাহলে আমি তো বলবো যে আমাদের এই আমাদের যে ডিফেকশন ল রয়েছে, সেই ডিফেকশন লটাকেও তো অ্যামেন্ড করা উচিত। এই যে ভোটে দাঁড়াচ্ছি আমি একটা পার্টির হয়ে, তারপরে ওভারনাইট ঘুরে গিয়ে সেই পার্টিকেই গালাগাল করতে আরম্ভ করছি। আজকে যে শুভেন্দু অধিকারীকে আমরা সম্মানীয় লিডার অফ অপোজিশন হিসেবে দেখছি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উত্থানের অন্যতম শরিক, এবং দীর্ঘদিন সিঙ্গুর নন্দীগ্রামে লড়াই করেছেন, এবং বিভিন্ন রকম ক্ষেত্রে নানা রকম করাপশনের সাথেও তার জড়িত থাকার বহু ছবি ভিডিও আমরা দেখতে পেয়েছি। সেই ব্যক্তি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যাচ্ছে তাই কথাবার্তা বলছেন অ্যাজ এ লিডার অফ অপোজিশন। আবার আমরা বহু বিজেপির লোককে তৃণমূলে যেতে দেখেছি, যারা প্রচন্ড গালাগালি করেছেন তৃণমূলকে, পরের দিন গিয়েই আবার জয় বাংলা স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছেন। তাহলে এই নেতাদের ভবিষ্যৎটা কি হবে? রাজনীতিবিদদের ক্ষেত্রে এই ফ্লিপ ফ্লপ গুলো কন্টিনিউয়াসলি যদি অ্যালাউড হয়, তাহলে একজন শিল্পী যার নিজস্ব কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, সে কি করেছে? হ্যাঁ, কেন মমতা ব্যানার্জির উপর বীতশ্রদ্ধ হয়েছে? কেউ কি উন্মাদ? হঠাৎ করে আমরা সবাই বলতে আরম্ভ করলাম যে কেউ তো উন্মাদ নয়। কেন তাহলে আমরা বলেছি? আমরা বলেছি খুব সিম্পল ব্যাপার, হয়তো এখন আমাদের যে আন্দোলনটা তার হয়তো ডিসপার্সড হয়ে গেছে, মানে এখন আর সেই সংঘবদ্ধ ব্যাপারটা নেই, অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্বল হয়েছে, ক্ষীণ হয়েছে, কিন্তু বক্তব্যটা তো সিম্পল। একটা সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের মানসিক ভাবে বিকারগ্রস্ত লোকেরা সিভিক ভলান্টিয়ার হিসেবে অ্যাপয়েন্টেড, এবং কর্মরত অবস্থায় বিশ্রাম করাকালীন একজন চিকিৎসকের পৈশাচিক ধর্ষণ এবং খুন। এই দায়বদ্ধতা কি সরকার এড়িয়ে যেতে পারে কোনোভাবে? এই দায়বদ্ধতা কি স্বাস্থ্য দপ্তর নেবেন না? স্বাস্থ্যমন্ত্রী তিনি আনসারেবল থাকবেন না? ফলে প্রশ্নটা খুব সিম্পল। আগেও আমরা একই রকম ভাবে প্রশ্নগুলো করেছি, এখনো একই রকম ভাবে প্রশ্নগুলো করবো, তার কারণ তারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি বা আনসারেবিলিটি থাকতে হবে। যদি না থাকে তাহলে তো সেটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট না। আমি গভর্নমেন্টের সমালোচনা করলে আমাকে কোথাও ডাকবে না, বয়কট করবে, আমার ব্যবসায় ক্ষতি করবে, এইটা যদি ভেন্ডেটা হয়, তাহলে আমার আমার মানে নতুন করে আর কিছু বলার নেই। এবং খুব সত্যি কথা বলতে, বাংলার এই মুহূর্তের রাজনৈতিক এবং বাণিজ্যিক পরিবেশ থেকে আমার বিরাট প্রোডাক্টিভিট কিছু আশাও আমি আর রাখি না। তার কারণ এই মুহূর্তে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ক্রমাগত রাজনীতি ঢুকতে ঢুকতে একটা পচে গলে একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছে বাজারটার, যেখানে কোনো নির্দিষ্ট দল না করলে আমার বই পাবলিকেশন হবে না, কোনো থিয়েটার মঞ্চস্থ করলে হয়তো একটু সরকার বিরোধী থিয়েটার, সেই থিয়েটার ফেস্টিভ্যাল ক্যান্সেল করে দেবে, এগুলো নিত্য নৈমিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফলে আমাদের এখান থেকে মানে খুব ক্রিয়েটিভলি গ্রোথের অন্তত আগামী 5-10 বছরে আমি বিশেষ কিছু এক্সপেক্ট করছি না। কিন্তু দাদা, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে শুধু কুণাল ঘোষ একা নয়, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন সরকারের বিরুদ্ধে কথা বলবে, এদিকে অনুদানের আশা করবে। তারা বারবার নিজেরাই সরকার সরকার বলে চিল্লাচ্ছেন। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে কথা বললে অনুদান পাওয়া যাবে না, তার লজিকটা কি? প্রথম কথাটা হচ্ছে, অনুদানটা কি ওনার পৈতৃক সম্পত্তি থেকে উনি দিচ্ছেন, না উনি ওনার বাড়ির আলমারি থেকে উনি খুলে দিচ্ছেন? অনুদানটা বা যেটাকে ডোনেশন বা গ্রান্ট, হোয়াট এভার ইট ইজ, আপনি যে নামেই সম্বোধন করুন, সেটা সরকারের ট্যাক্সের পয়সায় বিভিন্ন মানুষকে আমরা স্পন্সরশিপ দিয়ে থাকে সরকার। কিংবা ধরুন কোনো রকম যে আমাদের বিভিন্ন স্কলারশিপের ব্যবস্থা আছে ছাত্রদেরকে, তাহলে ধরুন একটা ছাত্রকে আমি স্কলারশিপ দিলাম, হ্যাঁ, যে সে একটা হয়তো গরিব বাড়ির ছেলে, সে মেরিটোরিয়াস ছেলে, পারে না, পড়াশোনা করলো এবং সে একটা রিসার্চ প্রজেক্ট করলো। সেই রিসার্চ প্রজেক্টের মাধ্যম দিয়ে সে দেখালো যে আমাদের পলিসিতে কি কি সমস্যা আছে এবং কি কি বেটারমেন্ট করা যেতে পারে, এখন কি কি ত্রুটি আছে। তাহলে তার কি ফান্ডিং কেটে দেওয়া হবে? মানে সে আর স্কলারশিপটা পাবে না? তার মানেটা হচ্ছে এখন তো সেই ওই মোগল সাম্রাজ্যের মতো অবস্থা তৈরি হয়েছে, যে মানে জিজিয়া কর সিস্টেম টাইপের, মানে বিরুদ্ধে কথা বললে এক ধরনের ট্যাক্স ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আর কি। আমার ট্যাক্সের পয়সা, এই যে লক্ষ্মীর ভান্ডারকে যারা অনুদান বলে ছোট করেন, আমি তার বিরোধী। তার কারণটা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির আলমারি খুলে এনে দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সরকারি ট্যাক্সের পয়সায়। ফলে তিনি যে কোনো মানুষ, তিনি তৃণমূল কংগ্রেস করুন বা না করুন, তিনি যদি মনে করেন যে তার এই ডোনেশনটা প্রয়োজন বা এই স্কিমটায় তিনি এনরোলড হতে চান, তিনি বেনিফিশিয়ারি হলে তার আর্থিকভাবে লাভ হবে, তিনি অবশ্যই নিতে পারেন। যদি তৃণমূল করেন না বলে তাকে না দেওয়া হয়, তাহলে অ্যাকশন নিতে হবে। তার কারণ হচ্ছে যে একটা স্টেট যখন কোনো স্পন্সরশিপ দিচ্ছে, আমাদের এই যে স্কলারশিপ, স্পন্সরশিপ, বিভিন্ন রকমের স্কিমস রয়েছে, এই স্কিমগুলোর পেছনে কোনো রাজনৈতিক দল তার পার্টি ফান্ড থেকে টাকাগুলি দেয় না। আমরা প্রত্যেকে যে টাকা দেই, সেখান থেকে আমাদের সংবিধানে দুটি কনসেপ্ট রয়েছে, ইকুয়ালিটি এবং ইকুইটি। আমরা এক্সপেক্ট করি যে সমাজের বিভিন্ন মানুষের কাছে সমান অধিকার পৌঁছে যাক, তারা সমান অর্থনৈতিক, সামাজিক
এবং সাংস্কৃতিক ক্ষমতা এনজয় করুক, সেই জন্যে তাদেরকে বিভিন্ন রকমভাবে এই স্পন্সরশিপ, স্কলারশিপ বা এই যে ফান্ডিং, ডোনেশন এগুলো দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়। সাবসিডি দিচ্ছি মানে তুমি আমার হয়ে কথা বলবে, এটা কোনো প্যাট্রনাইজ সিস্টেম হচ্ছে না, গভর্নমেন্ট কাউকে প্যাট্রন করছে না যে গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে বলে আমাকে গভর্নমেন্টের হয়ে কথা বলতে হবে। তাহলে আমি যে ট্যাক্স দিচ্ছি আপনি আমার পরিষেবাটা দিন। আমি বছরে 7,000 টাকা ট্যাক্স দিই, আমি আমার নিজের ব্যবসার হিসেবে বলছি, আনুমানিক 7,000 টাকা ট্যাক্স আমি সরকারের অ্যাকাউন্টে ভরি। তাও আমার বাড়ির সামনে রাস্তায় গর্ত ভর্তি, বাড়ির সামনে আবর্জনা ভর্তি, তাহলে সেই আনসারটা কে দেবে? আমি তো ট্যাক্স দিচ্ছি, আমারও তো একটা রাইট টু লাইফ এবং রাইট টু এনভায়রনমেন্ট, ফ্রি এনভায়রনমেন্ট সুপ্রিম কোর্ট বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্টে বাঁচতে পারাটাও একটা মৌলিক অধিকার। তাহলে এরকম কুৎসিত পানিহাটি মিউনিসিপ্যালিটির যে অবস্থা আমার এলাকায়, সেই আনসারটা কে দেবে? আপনি যদি টাকার হিসেবে যে টাকা দিচ্ছে তার থেকে আপনি আনসার এক্সপেক্ট করছেন যে আমি আপনাকে স্পন্সর করছি, আপনি আমার হয়ে কথা বলুন। তো আমিও তো আপনার গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আপনি কেন কাজ করছেন না? আমিও তো আপনার গভর্নমেন্টের মানে রাজস্ব ভরছি, তাহলে আপনি সেই রাজস্বটাকে তছরূপ করছেন কেন? মিড ডে মিলের টাকাগুলো চুরি করেছেন, প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়েছেন, স্বাস্থ্য দপ্তর এরকম ভাবে ঢুকছে, অধিকাংশ লোক চাকরি পায় না, ওখানে 1,000 দিন ধরে 2,000 দিন ধরে লোকজনগুলো রোদ ঝড় জল বৃষ্টিতে বসে আছে। তারাও তো আমাদের রাজ্যের নাগরিক, তাহলে তারাও তো গভর্নমেন্টকে আনসার চাইতে পারে যে আমরাও তো রাজ্যের নাগরিক হিসেবে ট্যাক্স দিয়েছি বা হোয়াট এভার ইট ইজ, আমাদের যা কন্ট্রিবিউশন আমরা জিএসটি দিয়েছি, দোকানে একটা চিপস কিনতে গেলেও আজকাল এখন জিএসটি দিয়ে কিনতে হচ্ছে, তাহলে সেই জিএসটির একটা অংশ তো স্টেট গভর্নমেন্ট পাচ্ছে। তাহলে আমি যদি গভর্নমেন্টের কাছে আনসারেবল থাকি, গভর্নমেন্ট কেন আমার কাছে আনসারেবল থাকবে না? এই প্রশ্নটা তাহলে ব্রাত্য বসুকে করুন, তাহলে তিনি যদি উত্তর দিতে পারেন। তিনি উত্তর দিতে পারবেন না, তার কারণ উত্তরটা তার কাছে নেই। ক্ষমতায় দম্ভে তিনি একেবারে মানে আকণ্ঠ ক্ষমতার দম্ভে তিনি বসে আছেন। কুণাল ঘোষ থেকে ব্রাত্য বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই জানেন না যে হাউ টু লিড দ্য নেশন। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 5টা ভালো পলিসি বলুন, এখনকার সমাজে যে পরিস্থিতি হয়েছে, একটা পলিসিও এনারা তিনজন কেউই বলতে পারবেন না। তার কারণ হচ্ছে যদি বলতে পারতেন তাহলে এত দশক হয়ে গেছে আমাদের বেকারত্ব থেকে, এডুকেশন থেকে পুরো জায়গাটা এরকম হতো না। 48% বাংলার জনসংখ্যা, তারা বাইরের মানে পশ্চিমের বিভিন্ন শহরে চলে গেছে। কে বলেছে? আমি বলেছি না, ইএসিপিএম, ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, যেটা প্রধানমন্ত্রী রয়েছে, তারা লেটেস্ট যে রিপোর্টটা গত বছর বার করেছে ডিসেম্বরে প্রকাশিত, সেই রিপোর্টটায় দেখবেন মোর দ্যান 50% বাঙালি বাংলার বাইরে চলে যাচ্ছে, পরিব্রাজিত হচ্ছে, মাইগ্রেশন হচ্ছে। তাহলে তাদেরকে এখানে ফিরিয়ে আনার জন্য, ব্রেন ড্রেন আটকানোর জন্য কি পলিসি দরকার গভর্নমেন্ট জানে না, কারণ গভর্নমেন্টের সেই ভিশনটা নেই। এখানকার এই মুহূর্তে একটা পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট চলছে, এবং তার যেই এই গভর্নমেন্টের মধ্যে এজেন্ডাটা হচ্ছে যতদিন পারা যায় সরকারে থেকে যাই। এবার সরকারে থাকার জন্য তারা বিভিন্ন রকমের আনলফুল মিনস ব্যবহার করছেন। কখনো প্রত্যক্ষভাবে, এতদিন এটা আন্ডার কারেন্টে চলছিল, এটা নতুন নয়। আপনারা যে ব্যান কালচার বা ক্যান্সেল কালচার বলছেন, এটা দীর্ঘদিন ধরে আছে। প্রচুর অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, লেখক, তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন, যারা সমালোচনামূলক লেখা লেখে তাদের বই ছাপতে দেওয়া হয় না। যারা সমালোচনামূলক কোনো থিয়েটার প্রোডাকশন করেন, সেই থিয়েটার করতে দেওয়া হবে না, ফান্ডিং বন্ধ করে দেবে, শো হঠাৎ লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে যাবে। বহু ফিল্মের অভিনেতা তারা কাজ পান না বলে এরকম, মানে এগুলো শুধু অভিযোগ না, এগুলো প্রমাণিত সত্য। এগুলো বাজারে যারা টেলিভিশন দেখেন বা ফিল্ম দেখেন তারা দেখতেই পারবেন যে টানা কাজ করেছেন, হঠাৎ গায়েব, এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রীকে অডিয়েন্সরাই বুঝতে পারবেন। তো সেইটা কেন হয়েছে? হঠাৎ করে সেই লোকটা অভিনয় ভুলে গেছেন বা লেখক লেখা ভুলে গেছেন তা তো নয়, নিশ্চয়ই কিছু একটা সামথিং ফিশি হ্যাপেনিং। সেই হ্যাপেনিংটা হচ্ছে এইটাই, যে ক্রমাগত ক্ষমতায় টিকে থাকবার জন্য রকমারি মানে যা যা আনলফুল ফোর্সেস ব্যবহার করা যায়, সেই আনসলিসিটেড ফোর্স গুলোকে ব্যবহার করে এনারা চেয়ারে টিকে থাকছেন। আপনি যদি একদম স্বয়ং চিফ মিনিস্টারকেও জিজ্ঞাসা করেন, সে শুধু একটা কথাই বলবে যে 10 বছরে আমি বাংলায় উন্নয়ন দেখাতে চাই। উন্নয়নটা কি আপনি কোয়ান্টিফায়াল মেট্রিক্সে জিজ্ঞাসা করবেন, বলতে পারবে না। তার কারণ তিনি জানেন না, তার সেই ভিশনটাই নেই। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। যদি থাকতো তাহলে আজকে প্রায় অলমোস্ট 1 দশক হয়ে গেছে একটা গভর্নমেন্ট, থার্ড টার্ম ফোর্থ টার্মে এসে পড়ছে একটা গভর্নমেন্ট, আজকে এইরকম একটা অবস্থা তৈরি হতো না যে ক্রমাগত বিহার ঝাড়খণ্ড থেকে লোকজন বাংলায় এসে ঢুকে বসে থাকছে। বাংলার বাজারটা কমপ্লিটলি রুইন্ড, এখানকার ছেলে মেয়েদের হাতে কোনো কাজ নেই, চাকরি নেই, সমস্ত সস্তার কাজগুলো আশপাশের রাজ্যগুলো থেকে, কলকাতা থেকে আউটসোর্স করা হচ্ছে। এবং তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইমেজটাই হয়ে গেছে সস্তায় লেবার পাওয়া যায়। এখানকার লোকেদের না আছে কোনো সামাজিক সম্মান, না আছে কোনো যোগ্য চাকরির ব্যবস্থা। মানে যে কোনো জায়গায় আপনি এখান থেকে গেলেই আপনাকে ঠাট্টা তামাশা করবে, ও বাঙালি, এরকম করে ফ্যাক করে হেসে দিয়ে বেরিয়ে চলে যাবে। তার কারণ হচ্ছে এরকম একটা ইমেজ তৈরি হয়ে গেছে যে বাঙালি মানে কাজ জানে না, আনস্কিল্ড, চোচ্ছাচোর, কোরাপ্টেড, এরকম একটা অদ্ভুত ইমেজ তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো যারা প্রবাসী বাঙালি কাজ করছেন বাইরের শহরে গিয়ে, প্রথম তাদের ইন্টারাকশন উইথ দি আউটার সোসাইটি
কি, তারা কিভাবে অ্যাকসেপ্টেড হয়েছেন বা রিজেক্টেড হয়েছেন, এটা জানলেই বুঝতে পারবেন যে এই মুহূর্তে বাঙালিকে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে দেখা হয়, কোনো গুরুত্ব দেওয়া হয় না। তার একমাত্র কারণ হচ্ছে দ্য পলিটিক্যাল সোসাইটি কমপ্লিটলি আমাদেরকে ফেল করিয়ে দিয়েছে।